হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো রিলেশন বিটুইন ড্রিফট ভেলোসিটি অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। প্রথমেই হচ্ছে মুক্ত ইলেকট্রন। কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। এই যোজ্যতা ইলেকট্রনগুলি কোনো একটি নির্দিষ্ট পরমাণুর সাথে আবদ্ধ থাকে না, ইহারা সমগ্র পদার্থ জুড়ে ঘোরাফেরা করে। আমরা যদি সুপরিবাহী পদার্থ নিই তাহলে এই সুপরিবাহী পদার্থের মধ্যে এরকম ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে। এই সমস্ত ইলেকট্রনগুলোকে আমরা বলবো মুক্ত ইলেকট্রন। এখন কোনো সুপরিবাহী পদার্থের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, যদি বাহ্যিক তড়িৎক্ষেত্র না প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু সুপরিবাহী পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো স্থির অবস্থায় থাকে না। তাপীয় গতির জন্য মুক্ত ইলেকট্রনগুলির একটা গতি থাকে। মুক্ত ইলেকট্রনগুলোর গতি অনেকটা ব্রাউনীয় গতির মতো, অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলোর গতি সম্ভাব্য যে কোনো দিকে হতে পারে এবং গতিশীল অবস্থায় ইলেকট্রনগুলোর নিজেদের সঙ্গে সংঘর্ষ করে। এছাড়া পরমাণুর মধ্যে যে ধনাত্মক আধানগুলো আছে সেই ধনাত্মক আধানগুলো ধনাত্মক আয়নগুলোর সাথে এরা প্রতিনিয়ত সংঘর্ষ করতে থাকে। মুক্ত ইলেকট্রনগুলোর গতি কিন্তু অনিয়মিত গতি। প্রত্যেকটা সংঘর্ষের পরে ইলেকট্রনগুলোর গতিবেগের দিক এবং মান দুটোই কিন্তু পাল্টে যায়। তাহলে আমরা কোনো বাহ্যিক তড়িৎক্ষেত্র না প্রয়োগ করলেও কিন্তু একটা পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলোর একটা গতি কিন্তু থাকে। এখন আমরা যদি মুক্ত ইলেকট্রনগুলোর গতিবেগের গড় নিই তাহলে কিন্তু মুক্ত ইলেকট্রনগুলোর গড় তাপীয় গতিবেগের মান 0 পাওয়া যাবে। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো নির্দিষ্ট দিকে যতগুলো ইলেকট্রন গতিশীল হয় উল্টো দিকে ঠিক ততগুলো ইলেকট্রন কিন্তু একই বেগে গতিশীল হয়। তার ফলে আমরা যদি গড় তাপীয় গতিবেগ নির্ণয় করতে চাই আমরা কিন্তু গড় তাপীয় গতিবেগের মান পাবো 0। যদি মুক্ত ইলেকট্রনগুলোর গতিবেগ যথাক্রমে u1, u2 এবং শেষ পর্যন্ত un হয় তাহলে গড় বেগ u হচ্ছে u1 প্লাস u2 প্লাস আপ টু un ডিভাইডেড বাই n। এই গড় তাপীয় গতিবেগের মান কিন্তু 0। অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা ইলেকট্রনের যদি আমি লক্ষ্য করি তাহলে সেই ইলেকট্রনের একটা গতিবেগ পাওয়া যাবে, কিন্তু সবগুলো ইলেকট্রন মিলে যদি টোটাল ভেলোসিটি বের করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা 0 পাবো। কিন্তু যদি আমরা বাহ্যিক একটা তড়িৎক্ষেত্র প্রয়োগ করি, ধরো এইটা হচ্ছে একটা সুপরিবাহী পদার্থ, এর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। সেই মুক্ত ইলেকট্রনগুলোর গতি সম্ভাব্য যে কোনো দিকে হতে পারে। ধরো এইটা একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটার তাপ শক্তির জন্য এই ইলেকট্রনটার এই দিকে একটা গতিবেগ আছে। এই দিকে ইলেকট্রনটার যে গতিবেগ আছে ধরো সেটা ইউ। এখন এই পদার্থটার উপর একটা বাহ্যিক তড়িৎক্ষেত্র প্রয়োগ করা হলো। ধরো বাহ্যিক তড়িৎক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই দিকে। এই বাহ্যিক তড়িৎক্ষেত্র প্রয়োগ করার জন্য এই পদার্থটার এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। ধরো এই প্রান্তের বিভব পার্থক্য v1, এই প্রান্তের বিভব পার্থক্য v2, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা যদি l হয় তাহলে আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু v1 মাইনাস v2 ডিভাইডেড বাই l। এইরকম একটা তড়িৎক্ষেত্র যখন প্রয়োগ করা হয় তখন এই যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলো বল অনুভব করে। ইলেকট্রন যে বল অনুভব করে সেই বলের মান F ইকুয়াল টু কিউ ইন্টু ই। কিউ মানে হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ যেটা নেগেটিভ, ইর জায়গায় আমরা ই বসিয়ে রাখলাম। অর্থাৎ তড়িৎক্ষেত্র যেদিকে ক্রিয়া করে মুক্ত ইলেকট্রনগুলি ঠিক তার অপোজিট ডিরেকশনে একটা বল অনুভব করে। তাহলে আমি যে ইলেকট্রনটা
আমাদের ছবিতে দেখানো হয়েছে সেই ইলেকট্রনটার ভেলোসিটি এই দিকে ছিল এবং এই ভেলোসিটিটা ইলেকট্রনটার তাপীয় গতি। এখন তড়িৎ ক্ষেত্রের জন্য এই ইলেকট্রনটা আলাদা করে আরও একটা গতিবেগ তাহলে পাবে, আলাদা করে একটা ত্বরণ পাবে। তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনটা যে ত্বরণ পেল সেই ত্বরণের জন্য তার যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল সেটা তাহলে চেঞ্জ করবে। তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের ত্বরণ বা অ্যাক্সেলারেশন এ ইকুয়াল টু তাহলে হয়ে যাবে মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এই পরিমাণ ত্বরণ নিয়ে ইলেকট্রনটা চলবে। কিন্তু ইলেকট্রনগুলো এই ত্বরণ নিয়ে অনেকটা সময় ধরে চলবে না। যেই একটা ইলেকট্রন এই ত্বরণ নিয়ে তার গতিবেগ বাড়াবে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সেই ইলেকট্রনটা কোনো না কোনো ধনাত্মক আয়নের সাথে সংঘর্ষ করবে এবং সংঘর্ষ করার পর তার গতি কিন্তু আবার আগের মতো ইউতে ফিরে আসবে। অর্থাৎ ত্বরণের জন্য ইলেকট্রন গতিশীল যখন গতিশীল হয়, কিছুক্ষণ পরে যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের আগে পর্যন্ত ইলেকট্রনটার ত্বরণ নিয়ে চলেছে। যত সময় পর্যন্ত ইলেকট্রন এই ত্বরণটা নিয়ে চলে আমরা ঠিক সেই সময়টাকেই বলবো রিল্যাক্সেশন টাইম। তাহলে রিল্যাক্সেশন টাইম আমি আরেকবার বলছি, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য মুক্ত ইলেকট্রনগুলি যে সামান্য সময় ধরে ত্বরণ নিয়ে চলে তাকেই আমরা বলবো রিল্যাক্সেশন টাইম। যদি রিল্যাক্সেশন টাইম T1 হয়, টাও হয়, তাহলে এই টাও সময় পরে ইলেকট্রনটা যে ফাইনাল ভেলোসিটি পাবে সেই ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে বিচলন বেগ। তাহলে আমরা একটা মাত্র ইলেকট্রনের বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য ফাইনাল ভেলোসিটি রাশিমালা পেলাম। এবার এই পদার্থটার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে এবং সেই প্রত্যেকটা মুক্ত ইলেকট্রনই কিন্তু এই এ পরিমাণ ত্বরণ নিয়ে তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে চলতে শুরু করবে। তাহলে প্রথম ইলেকট্রনটার ক্ষেত্রে অন্তিম গতিবেগ v1 ইকুয়াল টু হয়ে যাবে তাহলে u1 প্লাস ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইন্টু টাউ, বা আমরা এটাকে লিখতে পারি u1 প্লাস a1 টাউ। আবার দ্বিতীয় যে ইলেকট্রনটা আছে, সরি a1 না a, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের মানটা হচ্ছে সমান। আবার দ্বিতীয় যে ইলেকট্রনটা আছে তার ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি v2 ইকুয়াল টু u2 প্লাস a টাউ। এটা টাউ 1, এটা টাউ 2। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা মুক্ত ইলেকট্রন কিন্তু একটা অন্তিম গতিবেগ পাবে। তাহলে আমরা গড় অন্তিম গতিবেগ কত পাবো? গড় অন্তিম গতিবেগ যেটা পাবো সেটা হলো u1 প্লাস u2 আপ টু un প্লাস a ইন্টু টাউ 1 প্লাস টাউ 2 আপ টু টাউ n টোটাল ডিভাইডেড বাই n। আমরা ধরে নিয়েছি nটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। এখন একটু আগে আমরা পেয়েছি u1 প্লাস u2 আপ টু un ডিভাইডেড বাই n, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পর্যন্ত 0 হয়ে গেল। তারপরে আমরা পাচ্ছি a ইন্টু টাউ 1 প্লাস টাউ 2 আপ টু টাউ n ডিভাইডেড বাই n। এই যে রাশিটা এলো এটাকে আমরা বলবো অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইমটাকে শুধুমাত্র টাও ধরা হলো। আমরা এই যে মুক্ত ইলেকট্রনগুলোর গড় ফাইনাল ভেলোসিটি পেলাম এটাকেই আমরা বলবো ড্রিফট ভেলোসিটি বা বিচলন গতিবেগ। তাহলে দেখা গেল একটা সুপরিবাহী পদার্থের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রনগুলো থাকে,
সেই মুক্ত ইলেকট্রনগুলো তাপ শক্তির জন্য এমনিতেই গতিশীল ছিল, কিন্তু যখন বাহ্যিক তড়িৎক্ষেত্র প্রয়োগ করা হয় তখন ইলেকট্রনগুলো তাদের যে নিজস্ব গতিবেগ সেই গতিবেগটাকে বাড়ালো, এবং সেই গতিবেগ বেড়ে যাওয়ার ফলে মুক্ত ইলেকট্রনগুলো যে লব্ধি একটা গতিবেগ নিয়ে তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে চলে, সেই অ্যাভারেজ ভেলোসিটিটাকেই আমরা বলবো বিচলন গতিবেগ। এবং আমরা পেলাম বিচলন গতিবেগ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন ইন্টু রিল্যাক্সেশন টাইম। তাহলে এটাই হলো বিচলন গতিবেগ এবং রিল্যাক্সেশন টাইমের মধ্যে সম্পর্ক। আমাদের পরের আলোচনার বিষয় হলো রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স অ্যান্ড রিল্যাক্সেশন টাইম। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু এন এ ভিটিই, যেখানে এনটা হচ্ছে ফ্রি ইলেকট্রন ডেন্সিটি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ভিডিটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। আর একটু আগে আমরা পেলাম ভিডি ইকুয়াল টু এ ইন্টু টাও, এটা ছিল অ্যাক্সেলারেশন, সেই অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আবার ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। তাহলে আমরা এই 1 নম্বর যে ইকুয়েশনটা পেয়েছি সেই 1 নম্বর ইকুয়েশানে যদি ভিডির মানটা বসিয়ে দিই তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে এইটা। এই ইকুয়েশানে আবার আমরা কি করব, আই মানে ওহমের সূত্র অনুযায়ী ভি ডিভাইডেড বাই আর, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইকুয়াল টু তাহলে এন এ স্কোয়ার বাই এম টাও, আর ইলেকট্রিক ফিল্ডের জায়গায় বসানো হয়েছে ভি ডিভাইডেড বাই এল, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডিস্ট্যান্স। সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ইকুয়েশন পাচ্ছি এম ইন্টু এল ডিভাইডেড বাই এন স্কোয়ার ক্যাপিটাল এ টাও। আবার রেজিস্ট্যান্সকে আমরা বলি রো এল বাই এ। সুতরাং এই ইকুয়েশনটা থেকে আমরা পরবর্তী ইকুয়েশন রোধাঙ্কের জন্য পাচ্ছি, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি রো ইকুয়াল টু চলে আসছে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি রেজিস্ট্যান্সের সাথে রিল্যাক্সেশন টাইমের সম্পর্ক বের করতে চাই তাহলে এই ইকুয়েশন থেকে আমরা রেজিস্ট্যান্স এবং রিল্যাক্সেশন টাইমের মধ্যে রিলেশন পাবো। রিলেশনটা তাহলে কি হবে, রিলেশনটা হবে আর প্রপোর্শনাল টু 1 বাই রিল্যাক্সেশন টাইম। অর্থাৎ রিল্যাক্সেশন টাইম এবং রেজিস্ট্যান্স এরা পরস্পরের ব্যস্তানুপাতিক। আবার দেখো রোধাঙ্ক বা রেজিস্টিভিটি রো, সেটাও কিন্তু রিল্যাক্সেশন টাইমের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এছাড়া রোধাঙ্ক আর কার উপর নির্ভর করে না, রোধাঙ্কের ইকুয়েশানে এম এবং ই এরা দুজন কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা দুজন সবসময় ধ্রুবক। এমটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, এটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এই দুজন তাহলে কনস্ট্যান্ট। তাহলে বাকি যে দুটো বিষয় থাকছে সেটা হচ্ছে এন আর এটা হচ্ছে টাও। এনটা কি না, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন ঘনত্ব। কোনো একটা পদার্থে মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত হবে সেটা ওই পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে। যেমন ধরো তামার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন ঘনত্ব একরকম, আবার যদি আমরা রূপোর ক্ষেত্রে যাই তার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন ঘনত্ব আলাদা। তাহলে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে রোধাঙ্ক পাল্টে যাবে। আরও যে বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রোধাঙ্কের মানটা রিল্যাক্সেশন টাইমের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। রোধাঙ্কের সাথে রিল্যাক্সেশন টাইমের এই যে সম্পর্ক, এই সম্পর্ক থেকেই আমরা বলতে পারবো যে উষ্ণতা বাড়ানো হলে কেন একটা সুপরিবাহী পদার্থের রোধ বেড়ে যায়। আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা পরিবাহী তারের রোধ যদি R0 হয়, আর T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই পরিবাহীটার রেজিস্ট্যান্স যদি RT হয়, তাহলে RT এবং R0 এর মধ্যে সম্পর্ক হচ্ছে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। আলফাটাকে আমরা বলি রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। অর্থাৎ এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে উষ্ণতা যত বাড়ানো হবে তত একটা পরিবাহীর ক্ষেত্রে রোধটা বাড়বে। প্রশ্ন হলো কেন? উষ্ণতা বাড়ানো হলে আমরা
একটা পরিবাহীর রোধ বাড়ে বলছি কেন? সেই কারণটা আমরা এই ইকুয়েশন থেকে ব্যাখ্যা করতে পারবো। আর বা রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। সুতরাং উষ্ণতা যদি বাড়ানো হয় আর বাড়ে, তার কারণ হচ্ছে রো বাড়ে। রো দেখতে পাচ্ছি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রিল্যাক্সেশন টাইম। এখন কোনো পরিবাহীর উষ্ণতা যদি বাড়ানো হয়, তাহলে সেই পরিবাহীর মধ্যে যে সমস্ত পজিটিভ আয়নগুলো আছে, সেই পজিটিভ আয়নগুলো তাপীয় গতির জন্য এমনিতেই কম্পিত হচ্ছিল, কিন্তু টেম্পারেচার বেড়ে গেলে এদের কম্পনের যে অ্যামপ্লিচিউড বা বিস্তার, আগে অ্যামপ্লিচিউড যতটা ছিল এখন কিন্তু তার কম্পনের বিস্তার বা অ্যামপ্লিচিউড আরও বেড়ে যাবে। আগে যদি এই কণাটা এখান থেকে এইটুকু জায়গার মধ্যে কম্পিত হতে থাকে, এখন কিন্তু কণাটার কম্পনের অ্যামপ্লিচিউড আরও বেড়ে যাবে। তাহলে এই কণাটার কম্পনের অ্যামপ্লিচিউড যদি বেড়ে যায়, তাহলে ফ্রি ইলেকট্রনগুলো এদের মধ্য দিয়ে যখন গতিশীল হবে, সেই ফ্রি ইলেকট্রনগুলো গতিশীল বা ত্বরিত হওয়ার জন্য যে সময়টা পায়, সামান্য একটু সময় ধরে তাদের ত্বরণ হওয়ার পরেই কিন্তু এদের সাথে সংঘর্ষ ঘটে যাবে। অর্থাৎ টেম্পারেচার যখন কম ছিল তখন এদের বিস্তার কম ছিল, কম্পন বিস্তার কম ছিল। টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে কম্পন বিস্তারটা কিন্তু আমি ধরে নিয়েছি যে এই পর্যন্ত বেড়ে গেছে। এই কম্পন বিস্তারটা বেড়ে যাওয়ার ফলে মুক্ত ইলেকট্রনগুলোর গতি আরও তাড়াতাড়ি বাধা পাবে, অর্থাৎ রিল্যাক্সেশন টাইম কমে গেল। তাড়াতাড়ি বাধা পেল মানে অল্প সময় পরেই ইলেকট্রনটা পজিটিভ আয়ন দ্বারা বাধাপ্রাপ্ত হলো, অর্থাৎ রিল্যাক্সেশন টাইম কমে গেল। ইকুয়েশান থেকে দেখা যাচ্ছে যে রিল্যাক্সেশন টাইম যদি কমে যায় তাহলে রোধাঙ্ক কিন্তু বাড়বে, আর রোধাঙ্ক যদি বেড়ে যায় তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমরা আজকের ড্রিফট ভেলোসিটি এবং রিল্যাক্সেশন টাইমের মধ্যে সম্পর্ক পেলাম, আর রেজিস্ট্যান্সের সাথে রিল্যাক্সেশন টাইমের মধ্যে সম্পর্ক পেলাম। আশা করি আমার এই ডিসকাশন তোমাদের বুঝতে সাহায্য করেছে। সবাইকে ধন্যবাদ।